কাহিনী পালিয়ে গেলে কাহিনীকে তুলতে না পারায় পরশুরামকে ডিপার্টমেন্ট থেকে তাড়িয়ে দিল মহিতোষ বাবু। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে আরাধিয়া জিৎ মুখার্জিকে ফোন করে আর বলতে থাকে, ড্যাডি, যে এই মানুষটা যতই যতই যাই করুক না কেন, তাই বলে কি একটা মানুষকে এভাবে প্রাণে মেরে ফেলবে? এটা আমি সমর্থন করতে পারছি না ড্যাডি। তুমি কিছু একটা করো। তখন এ কথা শুনে জিৎ বলতে থাকে, কি বলতে চাইছিস তুই? সত্যি করে বল, কি হয়েছে? এরপরে দেখা যায় আরাধিয়া যখনই যখনই সবকিছু বলবে, ঠিক তখনই কর্ণ চ্যাটার্জি এসে আরাধিয়ার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে কেটে দেয়। এরপরে দেখা যায় জিৎ মুখার্জি বারবার কথা বলার চেষ্টা করলে বুঝতে পারে যে লাইনটা কেটে গেছে। এরপরে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তোমার এত বড় সাহস! আমি তোমাকে দেখেছিলাম, তুমি দূর থেকে আমাদের কথাগুলো শুনছিলে। এরপরে তোমার যখন কথাগুলো ভালো না লাগলো তখন তুমি ওখান থেকে বেরিয়ে এলে। তখনই আমি বুঝতে পেরেছিলাম যে তোমার এই কথাগুলো ভালো লাগেনি, তার কারণেই তুমি ওখান থেকে বেরিয়ে এসেছো আর তুমি কিছু একটা করতে পারো। এই বলেই কাবিরকে ডাক দেয়। তখনই কাবির ভিতরে এলে কাবিরকে বলতে থাকে, এই দেখো, তোমার তোমার ওয়াইফ যে কিনা আমাদের প্ল্যান সম্পর্কে তার বাবার কাছে সবটা জানাচ্ছিল, আর দেখো চোখে জল আনছে। আমি তো বলেছিলাম যে এই বাড়িতে থাকতে গেলে কখনো চোখে জল আনা যাবে না, কখনো কখনো কারোর জন্য মায়া করা যাবে না, কিন্তু ও সেটা না শুনে দেখো কাঁদছে। এই বলে দেখা যায় আরাধ্যার কাছে গিয়ে বলতে থাকে, চোখের জলগুলো একদম ফেলবে না। চোখের জল ফেলা আমাদের জন্য নয়। তুমি যদি এখানে থাকতে চাও, তবে আমরা যেভাবে থাকতে বলবো, আমরা যেভাবে থাকতে চলতে বলবো, ঠিক সেভাবেই তোমাকে চলতে হবে। আর যদি না পারো, তবে তোমার জন্য দরজা খোলা আছে, তুমি চলে যেতে পারো। তখনই দেখা যায় কথা শুনে অবাক হয়ে যায় আরাধ্যা। এরপরে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তোমার তোমার এই এই ভালোবাসাটা এখন কেন যাচ্ছে বলো? কেন যাচ্ছে এখন? যখন আমাকে আমাকে ওরা জেলে পাঠিয়ে দিয়েছিল তখন ভালোবাসাটা জাগেনি? আমাকে এভাবে এভাবে জেলের পিছনে কাটাতে হয়েছে, তখন তোমার ভালোবাসা জাগেনি? বলো, উত্তর দাও। উত্তর দিচ্ছ না কেন? তখনই আরাধ্যা বলতে থাকে, আপনি কেন এরকম করে উন্মাদের মতো কথা বলছেন? তখনই দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, হ্যাঁ, আমি উন্মাদের মতো কথা বলছি, কারণ কারণ ওরা আমার সঙ্গে যা যা করেছে সেগুলো আমি কখনোই ভুলবো না। আমাকে ওরা জেল খাটিয়েছে, এটা তো ভুলার নয়, এটা তো কখনোই ভোলা যায় না, তাই না? তখনই আরাধ্যা বলতে থাকে, আপনি আপনি বুঝতে পারছেন না, আপনারা যেটা করছেন সেটা একদম ঠিক নয়। ও এভাবে এভাবে একটা মানুষকে কিছুতে প্রাণে মারা যায় না। তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তোমার থেকে আমি সেই সাজেশন নিব না। এরপরে কাবিরকে বলতে থাকে, কাবির, ফোনটা তোমার কাছে রেখে দাও, কোনোভাবেই যেন ফোনটা আরাধ্যার হাতে না যায়। আর আরাধ্যাকেও আমি বলে দিচ্ছি। আরাধ্যাকে বলতে থাকে, তুমি যদি আর একবার কোনো কোনো ঘটনা ঘটানোর চেষ্টা করো, তবে কিন্তু তোমাকে একদম একদম কাবিরের জীবন থেকে দূর দূর করে তাড়িয়ে দেব। তোমার আর কাবিরের ডিভোর্সটা আমি করিয়ে নেব। এটা কোনো কথা নয়, এটা একদম সত্যি। আমি কিন্তু 2 মিনিটেই কাজটা সেরে ফেলতে পারি। এই কথা শুনে ভয় পেয়ে যায় আরাধ্যা। এরপরে দেখা যায় কর্ণ চ্যাটার্জি চলে গেলে তখন আরাধ্যা কাবিরকে বলতে থাকে, কাবির, তোমার সামনে তোমার বাবা আমার সঙ্গে এরকম ব্যবহার করলো, আমাকে এতগুলো কথা শোনালো, তুমি কিচ্ছু বললে না? তখনই কাবির বলতে থাকে, বেশ করেছে, যা করেছে বেশ করেছে। তুমি কেন কেন এসব কথা তোমার বাবার কাছে বলতে গেলে বলো? তুমি তো জানো যে আমরা কেন এমনটা করছি। ওই পরশুরাম আমাদের জীবনটা হেল করে রেখেছে। আমাদের আমাদের কোনো রকম কোনো শান্তি নেই। সবটা সময় ভয়ে ভয়ে বাঁচতে হয় আমাদের। কেন থাকবে ও? এ যেটা করেছি একদম বেশ করেছি। এদিকে দেখা যায় যে ভাবতে থাকে যে আরাধ্যা কি বলতে চাইলো, কিন্তু হঠাৎ করে ফোনের লাইনটা কেটে গেল। ঠিক তখনই আয়ুষী এসে বলতে থাকে, কি হয়েছে ড্যাড, আমাকে বলতে পারো। তখনই জিৎ বলতে থাকে, না না কিছু না। তখন আয়ুষী বলতে থাকে, প্লিজ ড্যাড, বলো কি হয়েছে, যা যা হয়েছে আমাকে বলো, আমি শুনতে চাই কি হয়েছে। তখনই জিৎ বলতে থাকে, আরাধ্যা ফোন করেছিল। আরাধ্যা বলল যে ওই যে আমাদের জামাই তটিনীর বর, ওকে নাকি মারার প্ল্যান করা হচ্ছে। কর্ণ চ্যাটার্জি আমাদের জামাইকে মারার চেষ্টা করছে, ওকে ওকে মারার জন্য শখ করছে। সেই কথাগুলো আমাকে আরাধ্যা বলতে যাচ্ছে। ঠিক তখনই কেউ একজন ফোনটা কেড়ে নেয় আর আরাধ্যার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে ফোনটা কেটে দেয়। তখনই আয়ুষী বলতে থাকে, বাবা, আমি এখন কি করব? তুমি এটা চর্দি ভাইকে জানিয়ে দাও, চর্দি ভাইকে জানানো খুব দরকার। তখনই জিৎ বলতে থাকে, অনেক তো অন্যায় করেছি, তাই না? জীবনে অনেক অন্যায় করেছি, আর অন্যায় করতে চাই না। অন্যায় করে এত টাকা পয়সা, এত কিছু অর্থ সম্পদ দিয়ে কি হবে যদি কোনো সময় শান্তিতেই না থাকতে পারি? আমার ছোট মেয়েটা বিয়ে হয়েছে, কিন্তু ও সুখী নয়, আর তুই লগ্নভ্রষ্টা হয়েছিস। এদিকে
এদিকে দেখা যায় তটিনী বাচ্চাদের পড়াচ্ছে। তখনই লাট্টু বলতে থাকে, মাম্মি এই ম্যাথসটা আমি কোনোভাবে পড়তে পারি না, পায়েরও সমস্যা হয়, তুমি তো পারোই না। তখন এ কথা শুনে দেখা যায় তটিনী বলতে থাকে, তোর তোর কোচিং টিচারকে তুই কেন বলিস না যে ম্যাথসটা তোকে যেন কোনোভাবে বুঝিয়ে দেয়, এটা যেন তোকে তোকে ভালোভাবে বোঝায়। তখন এ কথা শুনে দেখা যায় তখনই লাট্টু বলতে থাকে, হ্যাঁ মাম্মি, আমাকে বারবার উনি শেখান, কিন্তু ম্যাথসটা যে এতটা কঠিন না, এই ম্যাথসটা আমি কোনোভাবে শিখতে পারছি না, কোনোভাবেই পারছি না, পায়েরও অনেক সমস্যা হয়। এরপরে দেখা যায় তখন টটিনি বলতে থাকে, হ্যাঁ তাই তো তোদের তো সমস্যা হবে। এরপরে দেখা যায় টটিনির ফোন বেজে উঠলে টটিনি ফোনটা রিসিভ করে। তখনই জিৎ বলতে থাকে, ছোটকা বলছিলাম। তখনই টটিনি বলতে থাকে, সত্যি সত্যি ছোটকা, তোমার কথা শুনে এতদিন পরে তোমার মুখে এই নামটা শুনে অনেক ভালো লাগলো, অনেক অনেক ভালো লাগলো, অনেক খুশি লাগছে। তখনই দেখা যায় এ কথা শুনে জিৎ যখনই তটিনীকে সেই ব্যাপারে বলবে, ঠিক তখনই নন্দিনী এসে জিতের হাত থেকে ফোনটা কেড়ে নেয় আর বলতে থাকে, উনি উনি যে, তুই কেমন আছিস বোন, কেমন আছিস, কি করছিস বলতো। তখনই দেখা যায় জিৎ বলতে থাকে, নন্দিনী এসব কি অসভ্যতাম, ফোনটা আমাকে দাও, আমি তো কথা বলছিলাম তাই না। তখনই দেখা যায় নন্দিনী বলতে থাকে, আমি আমি কথা বলছি দেখতে পাচ্ছ না। এরপরেই তটিনী বলতে থাকে, কাকুমণি কি যেন বলতে চাইলো, তুই কেন বলতে দিচ্ছিস না দিদি। তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, উনি উনি এমনিতেই কথা বলছিল, ওনার কথা কিচ্ছু মনে করিস না, উনি হচ্ছেন গিরগিটির মতো রং পাল্টাচ্ছেন, ওই লোককে বিশ্বাস করিস না তটিনী, বিশ্বাস করে কিন্তু নিজেই ফেঁসে যাবি। এরপরে দেখা যায় আয়ুষী বলতে থাকে, এসব কি হচ্ছে বড়দি ভাই, তুই এরকম করে কেন কথা বলছিস বল, তুই কেন কেন ড্যাডিকে অপমান করছিস। তখনই নন্দিনী বলতে থাকে, অপমান করছি না, যেটা সত্যি যেটা ফ্যাক্ট সেটাই বলছি। উনি উনি গিরগিটির মতো রং পাল্টাচ্ছেন, উনি গিরগিটি হয়ে গেছেন, কখন কখন নিজের ভেদ পাল্টায় কেউ বুঝতে পারে না। উনি এই পর্যন্ত কয়বার নিজের রং পাল্টেছে তুই কি জানিস সারাধিয়া। এরপরে দেখা যায় তখনই দেখা যায় জিৎ বলতে থাকে, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো নন্দিনী, তুমি এভাবে আমার সঙ্গে কথা বলতে পারো না। আমি তো তটিনীর সঙ্গে কথা বলছিলাম তাই না। তখনই নন্দিনী বলতে থাকে, শোনো, আগুন নিয়ে খেলবে না, আগুন নিয়ে খেলার চেষ্টাও করবে না, কারণ কারণ যুগটা খারাপ, এদেশে এই শহরে কি কি হতে চলেছে সেগুলো সাক্ষী হয়ে থাকো, সেগুলোতে যোগ হওয়ার চেষ্টা করো না। তুমি যদি সবকিছু ওদের সঙ্গে হাত মিলিয়ে করো তবে কিন্তু অনেকভাবে ফেঁসে যাবে, অনেক বড় বিপদে পড়ে যাবে, কথাটা যেন মাথায় থাকে। এরপরে দেখা যায় জিৎ বলতে থাকে, তুই বাড়াবাড়ি করছিস নন্দিনী, বাড়াবাড়ি করছিস, তুই ভুলে যাচ্ছিস যে তটিনী তোর বোন। তখন তখন নন্দিনী বলতে থাকে, হ্যাঁ আমি জানি যে তটিনী আমার বোন, কিন্তু কিন্তু এটাও তো ফ্যাক্ট যে তুমি গিরগিটির মতো রং পাল্টাচ্ছ, তুমি কেন ক্ষণিকের মধ্যে এভাবে চেঞ্জ হয়ে যাচ্ছ বলো তো। খেলাটা অনেক দূর এগিয়ে গেছে, খেলাটা পরশুরাম ও কর্ণ চ্যাটার্জি, তার মাঝখানে আমাদের নাক গলানোটাই বেটার। তখন তখন বাবিন বলতে থাকে, প্লিজ ড্যাডি, এভাবে এভাবে সবকিছুতে নাক গলিও না, নাক গলালে নিজেদেরই ক্ষতি হবে, নিজেদের ক্ষতি প্লিজ করো না। তখনই আয়ুষী বলতে থাকে, তুই এসব কি বলছিস, এভাবে এভাবে ড্যাডির সঙ্গে কথা বলছিস, তোর লজ্জা করছে না। তখনই দেখা যায় বাবিন বলতে থাকে, হ্যাঁ বলছি, অবশ্যই বলছি, দরকার হলে বলতে হয়। তখন এই কথা শুনে দেখা যায় অবাক হয়ে যায় সবাই। এদিকে দেখা যায় মহিতোষ বাবু পরশুরামকে বলতে থাকে, আগামী 72 ঘন্টার মধ্যে কাহিনীকে তোমার ডিপার্টমেন্টে আনতে হবে, আর তা না হলে আমি তোমার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হব, তোমাকে আমি ডিপার্টমেন্ট থেকে একদম বহিষ্কার করে দেব। এই কথা শুনে পরশুরাম অবাক হয়ে যায়। পরশুরাম বলতে থাকে, স্যার আপনি এসব কি বলছেন, ভেবে বলছেন তো। তখনই স্যার বলতে থাকে, হ্যাঁ ভেবে বলছি, আমি যা বলছি ভেবেই বলছি। কাহিনীর মতো একজন বিশেষ উইটনেস এভাবে পালিয়ে গেল, তুমি কি করছিলে, কে জবাবদিহি করবে, তুমি নাকি আমাকে জবাবদিহি করতে হবে। তুমি তুমি বুঝতে পারছো তুমি কত বড় একটা ব্লেন্ডার করে ফেলেছো। এটা কি মজা করার জায়গা, এটা কি পার্টি করার জায়গা যে বাড়ি থেকে ভাত নিয়ে এসে এখানে পার্টি করবে। তখন এই কথা শুনে দেখা যায় পরশুরাম বলতে থাকে, স্যার আপনি কিন্তু এবার বেশি অতিরিক্ত খারাপ ব্যবহার করে ফেলছেন। তখনই দেখা যায় স্যার বলতে থাকে, খারাপ ব্যবহার করতে চাইনি পরশুরাম, খারাপ ব্যবহার করতে চাইনি, কিন্তু করতে হচ্ছে, আমাকে উপর মহল থেকে প্রতিনিয়ত চাপ দেওয়া হচ্ছে, তুমি কেন বুঝতে পারছো না, যে করে হোক ওকে ওকে তুলে আনতে হবে। এরপরে দেখা যায় তখনই দেখা যায় মায়া বলতে থাকে, বস ওখানে তো পাহারা দিয়ে আসা হয়েছিল তাই না। তখনই মহিতোষ বাবু বলতে থাকে, হ্যাঁ পাহারা দিয়ে আসা হয়েছিল বটে, কিন্তু তাকেও তো মেয়েটা শুট করলো। তখন দেখা যায়
মায়া বলতে থাকে এটাই তো বড় কথা, মেয়েটা কি করে শুট করলো, কি করে শুট করলো। এরপরে দেখা যায় সৌরভ বলতে থাকে, আচ্ছা স্যার, মনে তো একটা প্রশ্ন থেকেই যায় যে ওখানে রিভলভার পৌঁছালো কি করে, রিভলভারটা ওর ভিতরে নিয়ে গেল কি করে, তটিনী কোনোভাবে নিয়ে যায়নি তো। এই কথা শুনে আরো অবাক হয়ে যায় সবাই। তখনই পরশুরাম রাগে রাগে ফুঁসতে থাকে। এরপরে দেখা যায় মহিতোষ বাবু সৌরভকে বলতে থাকে, একদম ঠিক বলেছো তুমি, আমার মনে হচ্ছে এসব কিছুর পেছনে তটিনী গাঙ্গুলিরই হাত আছে। তা না হলে কোনোভাবে এসব কিছু সম্ভব না, এত তাড়াতাড়ি এত কিছু করা কোনোভাবে সম্ভব হতে পারে না। এরপরে দেখা যায় তখনই সৌরভ বলতে থাকে, আচ্ছা স্যার, আমার আমার মনে হয় তটিনী গাঙ্গুলিকে এখানে তুলে নিয়ে এসে ইন্টারোগেট করা প্রয়োজন। উনি যদি কোনোভাবে মুখ খোলে। এই কথা শুনে তখনই দেখা যায় মহিতোষ বাবু বলতে থাকে, একদম ঠিক বলেছো তুমি, তুমি তটিনীকে ফোন লাগাও, আমি কথা বলবো। এদিকে দেখা যায় তটিনী পিকুকে নাচ শেখাচ্ছে। পিকু ও লাট্টুকে দুজনকে নিয়ে নাচ শেখাচ্ছে তটিনী বলছে যে নাচটা ঠিকঠাক ভাবে শিখতে হবে পিকু, কেউ যেন তোমাকে না বলে যে তোমার মাম্মি তোমাকে কিচ্ছু শেখায়নি। নাচটা একদম ঠিকঠাক ভাবে শিখবে, একদম ফেলবে না। এরপরে দেখা যায় তখনই লাট্টু বলতে থাকে, সত্যি মাম্মি, অনেক সুন্দর করে তুমি নাচো, তোমার নাচ যত দেখি তত আমরা মুগ্ধ হই। এরপরে দেখা যায় তখন লাট্টু আরো বলতে থাকে, মাম্মি, এসবের সঙ্গে যদি কিছু খাবার হতো তবে ভালো লাগতো। ঠিক তখনই দেখা যায় তটিনীর ফোনে একটা ফোন আসে। এরপরে ফোন রিসিভ করতেই সৌরভ বলতে থাকে, আমাদের স্যার আপনার সঙ্গে কথা বলতে চান। এরপরে মহিতোষ মজুমদার কথা বলতে থাকলে তখনই তটিনী বলতে থাকে, কি বলবেন। তখনই মহিতোষ বাবু বলতে থাকে, আপনাকে এক্ষুনি ডিপার্টমেন্টে আসতে হবে, আর যদি না আসেন তবে আমরা তুলে আনতে বাধ্য হব। আপনি বুঝতে পারছেন না কত বড় একটা ঝামেলায় পড়ে গেছি আমি। এরপরে দেখা যায় তখনই পরশুরাম বারবার বলতে থাকে, প্লিজ স্যার, এভাবে ওকে তুলে আনবেন না। আপনি তো জানেন যে আমি এখানকারই একজন অফিসার, আমার ওয়াইফকে যদি এখানে ডেকে নিয়ে এসে সবার সামনে বসে অপমান করা হয়, সেটা কি করে আমি মেনে নেব। তখনই সৌরভ বলতে থাকে, যদি মেনে নিতে নাই পারবি তবে নিজের বউকে সামলাচ্ছিস না কেন, নিজের বউ কেন কেন এইসব অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত হচ্ছে। এ কথা শুনে দেখা যায় তখনই পরশুরাম সৌরভের উপর আবার রেগে যায়। আর এরপরে দেখা যায় তখন সৌরভ বলতে থাকে, মার না মার, দেখি কার কত সাহস, আমাকে এখানে মারবি, সঙ্গে সঙ্গে স্যারের কাছে চলে যাব। এরপরে দেখা যায় তখন এই কথা শুনে তখনই দেখা যায় পরশুরাম বলতে থাকে, তুই যে কাজটা করছিস না সৌরভ, সেটা একদম ঠিক হচ্ছে না, একদম ঠিক করছিস না, কাজটা মোটেও ঠিক হচ্ছে না। তোকে আঙুল দিয়ে বুঝিয়ে দেবো তুই কোথায় কোথায় কি করেছিস। এরপরে দেখা যায় এদিকে কাহিনী বলতে থাকে, আগামী 72 ঘন্টা টাইম দিয়েছে পরশুরামকে। আর 72 ঘন্টা আগেই আমি নিজের মিশন সাকসেসফুল করে এখান থেকে বেরিয়ে যাব, যাই হোক না কেন কোনোভাবে আমি ধরা দেব না। এরপরে দেখা যায় বিক্রম বলতে থাকে, বুঝলাম না তুমি কি বলছো, তোমার কথাগুলো সত্যি আমি বুঝতে পারলাম না। তখনই কাহিনী বলতে থাকে, না আসলে এমনিতেই সেদিন ওখানে এখন পরশুরামকে সবাই জেরা করছে যে কাহিনীকে কিভাবে ছেড়ে দেওয়া হলো, কাহিনী কি করে বেরিয়ে গেল। এখন পুরো একটা ওখানে গুঞ্জন ছড়িয়ে গেছে। এরপরে দেখা যায় তখনই কাহিনী বলতে থাকে, কাহিনীকে বিক্রম বলতে থাকে, কাহিনী, এবার আমরা চলে যাই, আমাদের কাজ তো এখানে শেষ। আমার মনে হচ্ছে না যে আমি আর কোনো ফ্লাইট করতে পারবো, কারণ আমার বিরুদ্ধে নোটিশ চলে এসেছে, আমাকে আর ওনারা কোম্পানিতে রাখতে চাইছেন না, ওনাদের রিস্ক হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না আমি কি করব, এখন আসাটাই আমার জন্য বড় একটি ভুল হয়ে দাঁড়িয়েছে। এরপরে দেখা যায় কাহিনী বলতে থাকে, যাই হয়ে যাক না কেন, আমি আমার মিশন সাকসেসফুল না করে কোথাও যাচ্ছি না, আমি আগে আমার মিশনটা সাকসেসফুল করব। তারপরে এই কথা শুনে অবাক হয়ে যায় বিক্রম বলতে থাকে, কোন মিশনের কথা বলছো তুমি। তখনই সেই কাহিনী বলতে থাকে, মিশনটা একদম একদম আমার নিজের, আমি কাউকে বলতে চাইছি না, কিন্তু পরে বলবো, কিন্তু চিন্তা করো না, সবটাই পরে বলবো। এরপরে দেখা যায় তখন বিক্রম বলতে থাকে, আমার কিন্তু ভালো লাগছে না, আমার খুব খুব ভয় লাগছে, যদি কোনোভাবে ধরা পড়ে যায় তবে আর কখনো ছাড়াছাড়ির কোনো কথাই হবে না। এরপরে দেখা যায় তটিনী ডিপার্টমেন্টে এলে তখনই
অফিসার তটিনীকে সেই ভিডিওটা দেখায় আর বলতে থাকে, দেখুন তো সেদিন আপনি এই শাড়িটা পরে এসেছিলেন কিনা। তখনই তটিনী বলতে থাকে, সত্যি বলছি, এটা এটা আমি নয়, এখানে আমি আসিনি, এই শাড়িটা আমি পরিনি, এই শাড়িটা আমি কোথায় পাবো বলুন, এই শাড়িটা আমি সত্যি পরিনি, এটা আমি নয়।